দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার প্রাদুর্ভাবে ধস নেমেছে তারকা হোটেল ব্যবসায়। বছরের প্রথম 6 মাসে ক্ষতি 2,500 কোটি টাকা। মন্দা দশা থেকে বেরোতে পারছে না চামড়া শিল্প। ট্যানারিতে অবিকৃত 3,000 কোটি টাকার পণ্য। গতি পায়নি এসএমই খাতের ঋণ প্রণোদনা কার্যক্রম। নীতি সংশোধনের প্রস্তাব ব্যাংকারদের। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনায় বিদেশি পর্যটক আসা বন্ধ থাকায় ধস নেমেছে দেশের তারকা হোটেল ব্যবসায়। এতে জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত এ খাতে ক্ষতি হয়েছে 2,500 কোটি টাকা। এই অবস্থা চলতে থাকলে ডিসেম্বর নাগাদ ক্ষতির পরিমাণ 7,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এই অবস্থায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ঋণের সুদ মওকুফ সহ সরকারের সহায়তা চেয়েছেন হোটেল মালিকরা। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব দাবির কথা তুলে ধরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বিহা। শাহাদাত হোসেন জানাচ্ছেন বিস্তারিত। দেশে কোভিডের প্রথম রোগী শনাক্ত হয় মার্চের প্রথম সপ্তাহে। তবে বিদেশিদের আনাগোনা কমতে থাকে বছরের শুরু থেকেই। চীন, ইতালি সহ বিভিন্ন দেশে রোগটি ছড়িয়ে পড়ার পর থেকে। সেই থেকেই ধীরে ধীরে অতিথিশূন্য হতে থাকে ঢাকা, চট্টগ্রাম কিংবা কক্সবাজারের তারকা হোটেলগুলো। গুনতে থাকে লোকসান। বাংলাদেশে আন্তর্জাতিক হোটেল মালিকদের সংগঠন বিহার হিসেবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত 2,500 কোটি টাকা ক্ষতি হয়েছে হোটেল ব্যবসায়, যা বাড়ছে প্রতিদিনই। বেশিরভাগ হোটেলের অকুপেন্সি 1 to 2% এ নেমে এসেছে, যা স্মরণকালের সর্বনিম্ন। ইতিমধ্যে বেশ কিছু হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এমত অবস্থায় হোটেলগুলির পক্ষে অপারেশন কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এ চলমান অবস্থা থাকলে আগামী ডিসেম্বর 2020 পর্যন্ত বাংলাদেশের হোটেলসমূহে প্রায় 7,000 কোটি টাকা ক্ষতি সাধিত হবে। হিসেব বলছে সারা দেশে 1200-র বেশি হোটেল এবং রিসোর্ট রয়েছে, যেখানে কাজের সুযোগ হয়েছে 3 কোটি মানুষের। ব্যবসা বন্ধ থাকায় বেকার হয়ে পড়ার হুমকিতে পড়েছে এসব কর্মীরা। যদিও সংগঠনটির দাবি এখন পর্যন্ত এ খাতে কোনো কর্মী ছাঁটাই করেনি তারা। এমন অবস্থা চলতে থাকলে আগামী মাস থেকে তাদের বেতন ভাতা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়বে মালিকদের পক্ষে। আমাদের অনেকে আছে যারা বাসায় বসে কাজ করছে, লকডাউনের কারণে আসতে পারছে না, বাট আমরা কিন্তু তাদের স্যালারি দিয়ে যাচ্ছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের আর কিছু করার নাই। এমপ্লয়ীদের জন্য আমরা যেটা চেয়েছি, গভর্নমেন্টের নিজস্ব তহবিল থেকে 500 কোটি টাকা, এটা আমরা চাচ্ছি তাদের বেতন হিসাবে এবং এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার জন্য। এছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ঋণের সুদ এবং সব ধরনের পরিষেবার বিল মওকুফ চান হোটেল মালিকরা। দাবি করেন সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় থাকা হোটেল এবং রিসোর্টের চলতি বছরের হোল্ডিং ট্যাক্স আদায় না করারও। আমরা আসলে প্রাইভেট ব্যাংকের কাছে কোনো ঋণ মওকুফ চাই না। সব অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের গভর্নমেন্টের কাছে। মন্ত্রী পরিষদ থেকে নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো আইন পাশ করে হয়, গভর্নমেন্টের সিদ্ধান্ত হতে পারে আমাদের মার্চ মাস থেকে এই 2020-এর আগামী ডিসেম্বর 2020 পর্যন্ত সুদ বা লভ্যাংশ যেটা আছে এটা মওকুফ করা। বিভিন্ন হোটেলে অবস্থানরত করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের খাবার সহ আনুষঙ্গিক ব্যয়ের প্রায় 20 কোটি টাকা এখনও বকেয়া রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার কারণে বছরের শুরু থেকেই চামড়া রপ্তানি বন্ধ ছিল। ফলে 600 থেকে 700 কোটি টাকার চামড়া অবিকৃত অবস্থায় পড়ে আছে ট্যানারিগুলোতে। ব্যবসায়ীরা বলছেন গত কয়েক বছর ধরেই ভুগতে হচ্ছে তাদের। রপ্তানি করতে না পেরে প্রতি বছরই বাড়ছে প্রক্রিয়াজাত চামড়ার মজুদ। ইমতিয়াজ হাসানের রিপোর্টে বিস্তারিত। ওয়েট ব্লু এবং ক্রাস্ট ফিনিশড লেদার, যার প্রায় 80 ভাগই চীনে রপ্তানি করে ট্যানারিগুলো। কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চীন, স্পেন, ইতালি, জাপান সহ অন্য সব বাজারে চামড়া রপ্তানি বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের হিসেবে করোনার কারণে 8 কোটি বর্গফুট চামড়া অবিকৃত পড়ে আছে ট্যানারিগুলোতে, যার দাম 600 থেকে 700 কোটি টাকা। করোনা ভাইরাসের জন্য আমাদের অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। আপনি ফ্যাক্টরিতে নিশ্চয়ই গেছেন, দেখছেন ফ্যাক্টরিতে অনেক চামড়া স্টক হয়ে আছে, অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, অনেক মাল প্যাকিং করে ফেলে রাখছে, বায়ার ক্যান্সেল করে চলে গেছে। কাস্ট, ফিনিশ, ওয়েট ব্লু সব মিলাই মানে সব একাকার হয়ে গেছে। কোভিড-19 কারণে আপনার জানুয়ারি থেকে যে আমাদের এক্সপোর্ট বন্ধ হয়ে রয়েছে, সেটার কারণে কিন্তু আমাদের প্রায় 6 থেকে 700 কোটি টাকার আপনার ক্রাশ ফিনিশ চামড়া আপনার আমাদের ট্যানারিগুলোতে মজুদ আছে।
শুধু করোনা নয়, 2017 সাল থেকেই ভুগছে দেশের চামড়া শিল্প। হিসেব বলছে 2017-18 অর্থ বছরে 18 কোটি 31 লাখ ডলারের চামড়া রপ্তানি করেছিল বাংলাদেশ। 2019-20-এ যা নেমে এসেছে 10 কোটিরও নিচে। রপ্তানি কমায় বৃদ্ধি পেয়েছে মজুত। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে সব মিলিয়ে প্রায় 3,000 কোটি টাকার চামড়া মজুত পড়ে আছে তাদের কাছে। আদৌ সিভিটির কাজ কমপ্লিট হয়নি, যার জন্য আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে বায়ার রাশি আমরা বায়ার পাচ্ছি না। বায়ার আসি দেখলো যে আমাদের কমিটমেন্ট এবং প্র্যাকটিক্যালি মিল নেই, যার পরিপ্রেক্ষিতে অনেক বায়ার অন্য দেশে চলে গেছে। তখন থেকে আমাদের এই সমস্যাগুলো আরম্ভ হয়ে গেছে। পরিবেশ সম্মত উৎপাদন এবং আমার যে ওয়ার্ল্ডের যে ডিমান্ড, সেই ডিমান্ডের কারণে দুইটির কারণেই কিন্তু আপনার আমাদের এই কয়েক বছর যাবত চামড়া আপনার অবিকৃত চামড়া আপনার মজুত হয়ে আছে ট্যানারিগুলোতে, এবং সেটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট অর্থাৎ ওয়েটগুলো চামড়া প্রায় 2,600 কোটি টাকার মতো আমাদের ট্যানারিগুলোতে মজুদ আছে। সব মিলিয়ে আপনার 3,000 থেকে 3,500 কোটি টাকার চামড়া আমাদের ট্যানারিগুলোতে মজুদ আছে। এমন পরিস্থিতিতেও আসন্ন কোরবানিতে চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে ট্যানারিগুলো। তবে এজন্য সহজ শর্তে ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় কাঙ্ক্ষিত হারে ঋণ পাচ্ছেন না ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তহবিল গঠনের 3 মাস পেরিয়ে গেলেও এ খাতে ঋণ বিতরণ হয়েছে মাত্র 200 কোটি টাকার মতো। ব্যাংকাররা জানিয়েছেন ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের নানাবিধ শর্তই এই ধীরগতির মূল কারণ, যা শিথিলের প্রস্তাব করেছেন তারা। সৌরভ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কোভিড-19-এর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগের জন্য 20,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যেখান থেকে উদ্যোক্তারা 4% সুদে ঋণ নিতে পারবে। সুদের বাকি অংশ ভর্তুকি হিসেবে দেবে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে জুন পর্যন্ত এই সুবিধার আওতায় ব্যাংকগুলো 518 কোটি টাকার ঋণ অনুমোদন করেছে, যার থেকে বিতরণ হয়েছে মাত্র 206 কোটি টাকা, অর্থাৎ তহবিলের 1 ভাগ মাত্র। ঈদুল ফিতরের পর থেকে আমরা পুরোদমে অফিস শুরু করি, এবং তখন এটা একটা নতুন প্রোডাক্ট, মানে এটা যে 4.5% গভর্নমেন্ট দেবে, তারপরে আবার রিফাইন্যান্সিং আছে একটা পোর্শন। সো এই পুরো জিনিসটা সাজাতে আমাদের তো সব এই সিস্টেমে এটাকে সেট আপ করতে আমাদের একটু সময় লেগে গেছে। তো যার কারণে যেটা হয়েছে, জুন মাসটা আমরা আসলে এই সেট আপ টেটআপের কাজগুলো করেছি। জুন মাসের শেষ থেকে আমরা এখান থেকে দেওয়া শুরু করলাম। তো আমরা খুবই আশাবাদী, আমি সেপ্টেম্বর মাস নাগাদ আমি মনে করছি একটা উল্লেখযোগ্য পরিমাণ ডিসবার্সমেন্ট আমরা এই প্যাকেজ থেকে করতে পারবো। এই ঋণ বিতরণে ব্যাংকগুলোর জন্য একটি নীতিমালা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বলা হয়েছে উদ্যোক্তারা চলতি মূলধনের সর্বোচ্চ 30 ভাগ পর্যন্ত ঋণ পাবেন। একই সঙ্গে মোট ঋণের অন্তত 50 ভাগ উৎপাদনমুখী খাতে বিতরণ করতে হবে। ব্যবসায় সর্বোচ্চ 20 ভাগ আর সেবা খাতে 30। যদিও ক্ষুদ্র মাঝারি উদ্যোগের বড় অংশই ব্যবসা বা ট্রেডিংয়ে। তো এই কারণে আমরা যখন দিতে যাচ্ছি তখন ওইখানে একটু চ্যালেঞ্জ ফেস করছি। তো এই ব্যাপারে আমরা কিছু রিল্যাক্সেশন চেয়েছি, দেখা যাক সেন্ট্রাল ব্যাংক কি বলে। তো এটাই মেজর অবস্ট্যাকল মনে করছি। আরেকটা যেটা হলো, এটা ওভারড্রাফট আকারে দিতে বলেছে, বাট আমাদের এই ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা এনারা টার্ম লোন চালায় অভ্যস্ত, মানে কিস্তি লোন। তা আমরা চাচ্ছিলাম যাতে কিস্তি লোনটা অ্যালাউ করে সেন্ট্রাল ব্যাংক, ওভারড্রাফট বা সিসি ছাড়াও। আমরা নতুন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু আমাদের যে জিনিসটা হলো ব্যবসা বাণিজ্য যাতে ঠিক করে করা যায়, এই বিষয়ে আমাদের চেম্বারগুলোকে বিশেষ করে নজর দিতে লাগবে। সব স্টেক হোল্ডার থেকে মতামত নিয়ে আমাদেরই সেন্ট্রাল ব্যাংকের সাথে, সরকারের সাথে এগুলো পারসু করতে লাগবে। দরকার হলে আমরাই বলবো, অন বিহাফ অফ দ্য ব্যাংকস আমরাই বলবো যে এই সমস্যা যদি সমাধান করে দেন তাহলে টাকা ডিসবার্সমেন্ট হবে। সরকারি হিসেবে দেশে মোট ব্যবসা প্রতিষ্ঠানের 80 ভাগই কুটির, ক্ষুদ্র, মাঝারি। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এদের অবদান 25 ভাগের মতো। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের ধকল সামলাতে ইউরোপীয় ইউনিয়নের বিশাল তহবিল ঘোষণার খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। ঈদুল আজহাকে সামনে রেখে অনলাইন পশুর হাটে খুব একটা আগ্রহ নেই রাজধানী ঢাকার বাইরের খামারিদের। কুমিল্লায় প্রশাসনের পক্ষ থেকে ভার্চুয়াল পশুর হাটের আয়োজন করলেও সাড়া মেলেনি খুব একটা। এদিকে করোনার আতঙ্কে জমে ওঠেনি
স্থায়ী হাটগুলো। ফলে পশু বিক্রি ও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন ক্রেতারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কোরবানিকে সামনে রেখে 12টি গরু প্রস্তুত করেছিলেন কুমিল্লা কোটবাড়ির ইসমাইল। এর মধ্যে থেকে এ পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র একটি। খামারে রয়ে যাওয়া বাকি 11টি নিয়ে এখন দুশ্চিন্তার শেষ নেই তার। গরু বেচতে পারি না, বাসায় পড়ে রয়েছে, গরু পড়ে রয়েছে। এখন এটা সামনের দিকে জানি না গরু কি বিক্রি হয় না হয় এই মহামারী। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে এবছর ঈদুল আজহায় জেলায় 2,20,302টি পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে স্থানীয়ভাবেই যোগান আছে 2,31,654টির, যেগুলোর বিক্রির জন্য 38টি স্থায়ী হাটের পাশাপাশি কোরবানি উপলক্ষে 340টি অস্থায়ী হাটের ব্যবস্থা করা হয়েছে। যদিও করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সেখানকার কার্যক্রম সীমিত করা হয়েছে। আর এর বিকল্প হিসেবে ভার্চুয়াল হাট চালু করেছে কুমিল্লা জেলা প্রশাসন। আমরা যাতে ঘরে বসি এই কুরবানির পশুটি কেনাবেচা করতে পারি সেই লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় আমরা অনলাইন কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। প্রতিটি খামারির কাছ থেকে আমরা গরুর বিবরণ, গরুর আনুমানিক মূল্য, আনুমানিক ওজন সহ একটি ছবি এবং ভিডিও আপলোড করব। যদি ক্রেতা বিক্রেতা এভাবে বাজার ছাড়া অনলাইনে কেনা বেচা করেন তাহলে বাজারের বিক্রি কমে যাবে। জেলা প্রশাসনের তথ্য মতে কুমিল্লা অনলাইন পশুর হাটের অ্যাপসের মাধ্যমে এ পর্যন্ত 20,000 পশু নিবন্ধন হয়েছে। বেচা কেনা হয়েছে প্রায় 70 লাখ টাকার। যদিও এই কার্যক্রম সম্পর্কে না জানা খামারির সংখ্যাই বেশি পুরো জেলা জুড়ে। সরকার যে ইন্টারনেট ব্যবহার করছে ওইটার খবর আমরা পাইনি, এমনকি এটা আমরা জানি না। অনলাইনে যেভাবে বিক্রি করে ওই সিস্টেমটা আমরা জানি না, ওইটা জানলে তো আমরা বাড়ির থেকে বিক্রি করলাম। যদিও জেলা প্রশাসনের আশা শিগগিরই এই কার্যক্রমে সাড়া মিলবে খামারিদের। আর সেই লক্ষ্যেই ওই অ্যাপসে নিবন্ধিত পশু সম্পর্কে সব ধরনের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। সজীব সাদিক, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,076-এ। মোট লেনদেন হয়েছে 247 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 64টির আর কমেছে 96টির দর। অপরিবর্তিত রয়েছে 180টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। বিগত কয়েক সেশনসে মার্কেটে ইনভেস্টার্সদের পার্টিসিপেশন কিছুটা স্লোলি ইনক্রিজ করছে এবং তার সাথে সাথে ইন্ডেক্সের পারফরমেন্সও কিছুটা পজিটিভ ট্রেন্ড শো করে। রিসেন্টলি অনেকগুলো কোম্পানিজ তাদের আর্নিংস ডিক্লেয়ার করছে, যার ফলে ইনভেস্টররা তাদের পোর্টফোলিও রিব্যালেন্সিং করা ট্রাই করছে। প্যান্ডেমিকের মাঝেও অনেকগুলো সেক্টরস এখন তাদের অপারেশন স্লোলি স্টার্ট করেছে, যার ফলে ইনভেস্টরদের মধ্যে কিছুটা আস্থা বৃদ্ধি পাচ্ছে। আজকে মার্কেটে ইন্স্যুরেন্স সেক্টর, ফার্মা এবং মিউচুয়াল ফান্ডসের অধিকাংশ কোম্পানিজই প্রাইস কারেকশন হয়, যার ফলে আজকে ইন্ডেক্স কিছুটা ড্রপ করে। আজকে টার্নওভারের শীর্ষে ছিল ইন্স্যুরেন্স সেক্টর, ফলোড বাই ফার্মা এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। করোনা ভাইরাসের ধকল সামলাতে $85,900 কোটি বিশাল তহবিল ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন, যার মধ্যে $45,000 কোটি দেয়া হবে অনুদান হিসাবে, বাকিটা ঋণ। টানা 5 দিন ম্যারাথন আলোচনার পর বিশাল এই পরিকল্পনা চূড়ান্ত করতে পেরেছে জোটটি, যেটিকে ইইউ প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা বলা হচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনার আক্রমণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি ইউরোপ, কিন্তু এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধারে দীর্ঘ 7 মাসেও কোনো পরিকল্পনা নিতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। মূল সমস্যা ছিল ঋণ ও অনুদান পরিকল্পনার কত অংশ কে পাবে তা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যকার মতভেদ। অবশেষে টানা 5 দিন দীর্ঘ আলোচনার পর সেই সংকটের জট খুলেছে মঙ্গলবার। সংকট মোকাবেলায় ইইউ তার ইতিহাসের সবচেয়ে বড় $85,900 কোটি তহবিল ঘোষণা করেছে। accepted or is still in the discussion to be accepted, then for that member state to be able to block that disbursement in that particular program, I think is particularly
এটা সহজ ছিল না। আমাদের এই সিদ্ধান্তে পৌঁছাতে অনেক দিন সময় লেগেছে, কারণ আমরা সবাই ভিন্ন মতামত নিয়ে এসেছিলাম। তবে সবশেষে প্রাপ্তি একটাই, আর তা হলো আমরা একটি একক সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি এবং সকলেই তা গ্রহণ করেছে। বিশাল এই তহবিলের $45,100 কোটি অনুদান হিসেবে প্রদান করা হবে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউ সদস্য রাষ্ট্র, বিশেষ করে ইতালি এবং স্পেনকে। বাকি $41,600 কোটি ঋণ হিসেবে পাবে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত সদস্য রাষ্ট্রগুলো। ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিচেল এই পদক্ষেপকে সামাজিক দায়বদ্ধতা এবং ভ্রাতৃত্বের নজির হিসেবে উল্লেখ করেন। আজ আমরা অনেক মাস পর অন্যতম একটি সাফল্য পেয়েছি। আজ এই সম্মেলনের মাধ্যমে আমরা সত্যি একটি ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছেছি, যার মাধ্যমে আমরা একটি সমষ্টিগত ঋণের ব্যবস্থা করেছি এবং প্রথমবারের মতো সংকট মোকাবেলায় একটি সংঘবদ্ধ পরিকল্পনা করতে পেরেছি। আমরা ইউরোপীয় ইউনিয়নের আগামী 7 বছরের আর্থিক ভিত্তি নির্ধারণ এবং চলমান করোনা সংকট মোকাবেলার জন্য তহবিল গঠনের জন্যই এই আলোচনার আয়োজন করেছি। করোনা সংকট উত্তরণের তহবিল গঠনে মূল ভিত্তি নির্ধারণের প্রস্তাব কমিশন হতেই এসেছে। এছাড়া ফ্রান্স এবং জার্মানির দেওয়া অনেক প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। তহবিলটির সম্পূর্ণ অর্থ আন্তর্জাতিক বাজার হতে সংগ্রহ করা হবে, আর তহবিল থেকে সহায়তা নিতে সদস্য দেশগুলোকে প্রথমে ইউর কাছে ব্যয় পরিকল্পনা পেশ করতে হবে। একই সাথে পরিকল্পনাটি চূড়ান্তভাবে বাস্তবায়নে এটি পার্লামেন্টে পাশ করাতে হবে। তবে চলতি বছরের জানুয়ারিতে ইইউ ত্যাগ করায় এই চুক্তির বাইরে থাকছে করোনায় মৃত্যুহারে ইউরোপের 1 নম্বর দেশ যুক্তরাজ্য। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।